নমস্কার। গোটা রাজ্যে আজ জিএমপি কর্মসূচি সংগঠিত করেছে। তাদের সহযোগী সংগঠন হিসাবে টিওয়াইএফ এবং টিএসইউ তাতে অংশগ্রহণ করেছে। সিপিআইএম এই কর্মসূচিকে আরও বেশি করে জোরালো করার লক্ষ্যে রাজ্যের একাধিক জায়গায় কর্মসূচিতে সিপিআইএম নেতৃত্ব অংশগ্রহণ করেছেন। মূল আয়োজন বলতে সকালবেলা শ্রদ্ধা জ্ঞাপন, তার পাশাপাশি আলোচনা সভা, মিছিল ইত্যাদি কর্মসূচির পাশাপাশি আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বিকেলে আলোচনা হয়েছে। তার সঙ্গে বিলোনিয়া মহকুমার বেশ কয়েকটি জায়গায় সেখানে কর্মসূচি সংগঠিত হয়। বাতখলায় সেখানে মশাল মিছিল কর্মসূচি সংগঠিত হয়েছে। সর্বশেষ এই কর্মসূচি রয়েছে। জিএমপি নেতৃত্বের দাবি যে রাজ্যের একাধিক জায়গায় কর্মসূচি সংগঠিত করা হয়, মিছিল সবার পাশাপাশি আলোচনা ইত্যাদি ছিল। তার পাশাপাশি তারা জানিয়েছেন বিভিন্ন স্তরের নেতৃত্ব তাতে অংশগ্রহণ করেছেন এবং প্রত্যেকে এই কর্মসূচিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখেছেন এবং যথেষ্ট গুরুত্ব দিয়ে প্রচারের চেষ্টা করছেন। বাতখলায় মশাল মিছিল, তাতে অংশ নিয়েছেন সিপিআইএম নেতৃত্ব, সুদন দাস সহ অন্যান্যদের উপস্থিতিতে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় এবং সেই কর্মসূচি থেকে নেতৃত্বের কি বক্তব্য আমরা একবার শুনব। গণমুক্তি পরিষদের বিলোনিয়া মহকুমা কমিটির সম্পাদক কমরেড গোপাল রিয়াং, উপজাতি ফেডারেশনের মহকুমা সম্পাদক সুবীর ত্রিপুরা সহ এখানে আমাদের সিপিআইএম এর মহকুমা কমিটির সদস্য আশিস দাস, অন্যান্য সমবেত বন্ধুগণ, মা ও বোনেরা, আজকে জনশিক্ষা দিবসের প্রতিষ্ঠা দিবস। এটা একটা ঐতিহাসিক দিন ত্রিপুরার জন্য। 1945 সালের 27শে ডিসেম্বর, 11ই পৌষ এই জনশিক্ষা সমিতি গঠিত হয়। তৎকালীন সময়ে উপজাতিদের মধ্যে যারা স্বীকৃত, সুরেন্দ্র দেববর্মা, দশরথ দেববর্মা, হেমন্ত দেববর্মা সহ তৎকালীন সময়ের নেতৃত্বরা এই জনশিক্ষা সমিতি গঠন করে। তার মূল লক্ষ্যই হচ্ছে ব্যাপক উপজাতি এলাকার মধ্যে শিক্ষার কোন সুযোগ ছিল না। তখন রাজন্য শাসন, 184 জন রাজা রাজত্ব করেছে, কিন্তু শিক্ষার সম্প্রসারণের জন্য কোন উদ্যোগ গ্রহণ করেনি। অশিক্ষার কারণে কুসংস্কার আচ্ছন্ন হয়ে আছে। ডাইনি হত্যা, রোগ হলে চিকিৎসা না করে বাড়িতে রেখে অন্য ব্যবস্থা নেওয়া, নানাভাবে তেমনি চরম দারিদ্রতার শিকার হয়েছিলেন তৎকালীন সময়ে উপজাতি অংশের মানুষ। তাই জনশিক্ষা সমিতি গঠন করার সময় প্রধান 3টা লক্ষ্য তারা স্থির করলেন: শিক্ষা সম্প্রসারণ, কুসংস্কার মুক্ত, দারিদ্রতা মুক্ত ত্রিপুরা গড়ার জন্য এই স্বপ্ন নিয়ে শুরু করলেন। সারা রাজ্যের মধ্যে ঘুরে ঘুরে, তখন তো রাস্তাঘাট ছিল না, পায়ে হেঁটে পাহাড়ে পাহাড়ে ঘুরে 488টা স্কুল গঠন করে। সম্পূর্ণ এই সংগঠনের উদ্যোগে, জনশিক্ষা সমিতির উদ্যোগে গ্রামের মানুষ, এলাকার মানুষ এগিয়ে এসেছেন। ঘর তৈরি করে দিলেন ছন, বাস, অন্যান্য জিনিস দিয়ে। তেমনি তৎকালীন সময়ে যারা নানাভাবে এই স্কুলগুলিতে পড়াশোনা করাতে পারবেন সেই ধরনের শিক্ষিত মানুষদের খুঁজে এই কাজে তারা যুক্ত করলেন। এক অভূতপূর্ব সারা লক্ষ্য করা গেছে। 488টা স্কুল খুললেন। এই রাজার তৎকালীন সময়ের যে শিক্ষামন্ত্রী এই ব্রাউন সাহেব পরবর্তী সময়ে 3 শতাধিক স্কুলকে এই জনশিক্ষা সমিতির আন্দোলনের চাপে সরকারিভাবে স্বীকৃতি দিলেন। এইভাবে শুরু করলেন
এই জনশিক্ষা সমিতি পরবর্তী সময়ে অনুভব করলেন শুধু এই আন্দোলনের মধ্যে দিয়ে উপজাতি অংশের মানুষের মুক্তি হবে না। তারপর গঠিত হল গণমুক্তি পরিষদ, উপজাতি গণমুক্তি পরিষদ, যাকে আজকে এক কথায় গণমুক্তি পরিষদ বা জিএমপি বললে গোটা রাজ্যের মানুষ চিনে। এই গণমুক্তি পরিষদে স্লোগান তুললেন, প্রজার ভোটে সরকার চাই। এই গণমুক্তি পরিষদ, এই রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, প্রজার ভোটে সরকার হোক। কারণ রাজ শাসনে রাজপ্রাসাদ বানিয়েছে, স্কুল নাই, হাসপাতাল নাই, খাদ্যের ব্যবস্থা নাই, কাজের ব্যবস্থা নাই, ককবরক ভাষার স্বীকৃতি নাই, তার কোনো সম্প্রসারণ নাই, তার কোনো ব্যবহার নাই, রাস্তাঘাট, জল, বিদ্যুৎ কিছুই নাই। তো এই শাসন থেকে কি হবে? তাই রাজ শাসন না, প্রজার ভোটে সরকার চাই, এই আন্দোলন শুরু করলেন গণমুক্তি পরিষদ। আর এই আন্দোলনে এই রাজ্যের উপজাতি অংশের মানুষ, এটাও মনে রাখা দরকার, জনশিক্ষা সমিতি গঠনের সময় থেকেই এক কমিউনিস্ট নেতা বীরেন দত্ত যুক্ত ছিলেন। তার পরবর্তী সময়ে গণমুক্তি পরিষদের এই আন্দোলনে এই রাজ্যের অন্যান্য গণতান্ত্রিক মানুষকে যুক্ত করার প্রশ্নে সিপিআইএম এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এইভাবে এ রাজ্যের জাতি উপজাতি অংশের মানুষের লড়াই পরিণত হল গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য। এই লড়াই শুরু হল ককবরক ভাষাকে স্বীকৃতি দেওয়া, স্বশাসিত জেলা পরিষদ গঠন করা, 4 দফা দাবি নিয়ে বেআইনিভাবে যেই সমস্ত জমি দখল হয়ে গেছে সেই সমস্ত জমি ফেরত দেওয়া, এবং ফরেস্ট এই যে রিজার্ভ, সেই রিজার্ভকে দখলে রাখা, মানে এই রিজার্ভ করে সমস্ত উপজাতিদের জায়গা নিয়ে যাচ্ছে, সেটা যাতে করতে না পারে বৃহত্তর আন্দোলন গড়ে তুললেন। এই আন্দোলন করতে গিয়ে জুলাইবাড়িতে ওই ধনঞ্জয় ত্রিপুরা 1975 সালের 3রা মার্চ খুন হয়ে গেলেন, শহীদ হলেন। তৎকালীন সময়ে কংগ্রেসের এই গুলিতে ধনঞ্জয় ত্রিপুরা শহীদ হলেন। এই 4 দফা দাবি, তার মধ্যে ককবরক ভাষার স্বীকৃতি, স্বশাসিত জেলা পরিষদ গঠন, এই দাবিগুলি ছিল অন্যতম। তাদের জমির অধিকার রক্ষা করা, জমি বেআইনিভাবে তা ফেরত দেওয়া, এই আন্দোলন, এই গোটা রাজ্যে এই আন্দোলন বিকশিত হয়েছে। অন্যান্য গণতান্ত্রিক মানুষ তার সঙ্গে যুক্ত হয়েছে। 1978 আপনারা শুনলেন, সেখানে বক্তব্য রেখেছেন সিপিআইএম নেতা সুরন দাস। রাজ্যের একাধিক জায়গায় কর্মসূচি ছিল। আগরতলা টাউন হলে জেএমপির উদ্যোগে সেখানে কর্মসূচি সংগঠিত হয়। সেই কর্মসূচিতে সিপিআইএম পলিট ব্যুরো সদস্য, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার উপস্থিত ছিলেন, বক্তব্য রেখেছেন। রাজ্য রাজনীতি, দেশীয় অবস্থা সবকিছুই যেন তার ভাষণে উঠে এসছে। জেএমপিকে শক্তিশালী করা বিষয়টি যখন জোরালো হচ্ছিল, বা জেএমপি শক্তি বাড়াচ্ছে, শক্তি বাড়াতে হবে সময়ের দাবিতে, কথা যখন চারদিক থেকে শোনা যায়, সেদিক থেকে আজকের কর্মসূচি যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। আমরা এই আয়োজনে মানিক সরকারের বক্তব্যের কিছু অংশ শুনব। আমরা জনশিক্ষা সমিতি করছি, উদ্দেশ্যটা কি? এটা গণতান্ত্রিক পরিমণ্ডল হবে, যার ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে এটা স্বাস্থ্যকর ব্যবস্থা। সমাজতন্ত্র না বলে এর মধ্যে দিয়েই কিন্তু মূল কথাটা তারা উপস্থিত করার চেষ্টা করেছে। কাজে আমরা যে দ্বিতীয় পর্যায়ে উদ্দেশ্য, এটা তো অসম্পূর্ণ আছে, এটা তো রাজ্যের বামফ্রন্ট সরকারের পক্ষে সম্পন্ন করা সম্ভব ছিল না। কাজে এটা করতে গেলে সামগ্রিক দেশের সাথে মিলেই করতে হবে। কাজে এই ভাবনা নিয়ে আজকের পরিস্থিতিতে আমরা যখন জনশিক্ষা সমিতির প্রতিষ্ঠার 80 বছর উদযাপন করছি, তখন আমাদের কাছে তাদের মূল ভাবনাটা সুন্দর, সুস্থ, জাত, ধর্ম, বর্ণ, ভাষা, কৃষ্টি, সংস্কৃতি নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে একটা ব্যবস্থার পত্তন আমরা করতে চাই। এই লক্ষ্যে তো আমাদের এগুতে হবে। তা না হলে এই অনুষ্ঠান, এই সভা সমাবেশ সমিতি সবই তো আনুষ্ঠানিকতা পর্যবেসিত হবে। সেখানে যেতে গেলে পর আমাদের দেশের দিকে আজকে তো ঘুরে ফিরে দেখতে হবে কি পরিস্থিতিতে আছি আমরা, কি চলছে। 7 মাস 8 মাস হয়েছে নতুন যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে,
ধারণা হয়েছিল অনেকেরই যে ধাক্কা খেয়েছে, হয়তো শিক্ষা নেবে, একটু রয়েছে চলবে, সবিত ফিরবে, মানবিক হবে, গণতান্ত্রিক হবে। একেবারে উল্টো পথে চলছে। নমস্কার, কে বলছেন? একেবারে উল্টো পথে চলছে। নমস্কার, বিপদ থেকে বলছি। আজকে 80তম জনশিক্ষা দিবস যে আগরতলাতে করেছে, কারণ বিষয়টা মাটি মাপলেন, উর্বরতা মাপলেন, মানে জিএনপি। আসলে বিষয়টা দেখেন, এই রাজ্যে যখন ভারত ত্রিপুরা রাজ্যে যখন পাহাড়িদের মধ্যে তারা সবসময় অশিক্ষিত ছিলেন, তৎকালীন জিএমপি দশরথদেবের নেতৃত্বে জিএমপি এটা গঠন হওয়ার পরিপ্রেক্ষিতে জনজাতিদের জন্য উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য একটা সংগঠনকে জিএমপি জনশিক্ষা দিবস হিসেবে ধাবিত করেন তৎকালীন দশরথদেবের নেতৃত্বে। আসলে যখন এই রাজ্যে বামপন্থী সরকার হলো, তখন এই বামপন্থী সরকার সমস্ত উপজাতিদের জন্য একটা স্বশাসিত জেলা ঘোষণা করলেন। তাদের এডিসি ভাগ করে দিয়ে তাদেরকে এখানে নেতৃত্ব করে তাদের অধিক ক্ষমতা দেওয়ার জন্য বামপন্থী সরকার ভূমিকা গ্রহণ করে এবং সরকারও গঠন হয়। তার মধ্য দিয়ে কিন্তু পাহাড়িদের মধ্যে পাট্টা দেওয়া শুরু হলো এবং তাদের জমিন অধিকার দেওয়া হলো। সমস্ত ট্রাইবেলদের উপকার করার জন্য কিন্তু বামপন্থী সরকার প্রতিনিয়তই কিন্তু এগিয়ে গিয়েছিল। কিন্তু এই যে উপজাতিদের যে ত্বরান্বিত করার ক্ষেত্রে বামপন্থী সরকারের এই রাজ্যের অনেক অবদান রয়েছে, আমরা সেটা দেখলাম। এডিসি গঠন করে দিয়ে গেল, সর্বক্ষেত্রে ছাত্রাবাস করে দিয়ে গেল, তাদের কোঠার মাধ্যমে চাকরি দেওয়া হলো। কিন্তু আসলে এই সরকার যখন এই রাজ্যে সরকার আসার পর থেকে ত্রিপুরা রাজ্যে পরিপ্রেক্ষিতে কিন্তু যখন টিউজিএস এর নেতৃত্বে আইপিএফের নেতৃত্বে বিজেপি সরকার গঠন হলো, কিন্তু পাহাড়ের উন্নয়ন কাজ স্তব্ধ হয়ে গেল। তার পাশাপাশি এবং বিষয়টা হলো, কারণ পরিবেশ বিষয়টা হলো তাদেরকে মিথ্যা একটা প্রতিশ্রুতি দিয়ে কিন্তু পাহাড়ে তাদের বিএনপিকে ধ্বংস করে দিয়েছে, কিন্তু উঠতে পারছে না। কিন্তু বিএনপি এখন পুনরায় আবার দেখা গেল সেটা আবার যারা বুঝতে পারলো যে এই রাজ্যে যদি পাহাড়ি উপজাতিদের জন্য উপকার করতে হয়, জিএনপি সংগঠনকে আরো শক্তিশালী করে এগিয়ে নিতে হবে এবং জাতি উপজাতি সমস্ত রক্ষা করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা গ্রহণ করতে হবে জিএনপি, এবং তার পাশাপাশি বাঙালিরাও গ্রহণ করতে হবে উন্নয়নকে ত্বরান্বিত করতে হলে। কারণ আসলে দেখেন, এখন পর্যন্ত ত্রিপুরা রাজ্যে 7 বছর হয়ে গেল এডিসির মাধ্যমে এখন পর্যন্ত পঞ্চায়েত নির্বাচন করতে পারলো না এই সরকার আসার পরিপ্রেক্ষিতে। কিন্তু কোথায় দুর্বলতা রয়েছে কিন্তু আমরা দেখলাম দীর্ঘদিন বামপন্থী থাকাকালীন, মানে 5 বছর অন্তরে তাদের এডিসি নির্বাচন এবং এডিসি বিলিশ নির্বাচন সর্বক্ষেত্রে কিন্তু ডিউ টাইমে নির্বাচন গুলা হয়ে যেত। কিন্তু এই সরকার আসার পর থেকে কোনোটাই ডিউ টাইমে নির্বাচন হলো না। কিন্তু আমাদের মানে ত্রিপুরার মাধ্যমে বলতে চাই, পাহাড়ি উপজাতি ভাই বোনদেরকে জিএনপি কে শক্তিশালী করে এবং আপনাদের অধিকার রক্ষা করুন এবং সারা ত্রিপুরা রাজ্যের মানুষের শান্তি সম্প্রীতি এবং বাঙালির শান্তি সম্প্রীতি ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে ত্রিপুরা রাজ্যকে আরো উন্নয়ন করা যাবে। সেটাই আমরা T24 এর মাধ্যমে বলবো, আপনাদের জিএনপি কে শক্তিশালী করুন। 80তম জনশিক্ষা দিবস যে পার্লামেন্ট সেশনটা গেল, সর্বশেষ সেশনটা, আমি খুব বেশি পেছনে যেতে চাইছি না। তাতে আমরা কি দেখলাম? আদানি গুজরাটের লোক, আজকাল যিনি প্রধানমন্ত্রী তিনিও গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। তখন আদানিকে কে চিনত বলুন তো? আজকে আদানি ভারতবর্ষের প্রথম ধনী, পৃথিবীর 20 জনের মধ্যে একজন। কি করে সম্ভব? বিজেপি সরকারের দৌলতে এবং তার মধ্যমণিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার দৌলতে। এর আগেও তার বিরুদ্ধে অভিযোগ এসেছে, কিন্তু ভারতবর্ষে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা সেখানে নেওয়া হয়নি। এখন সূর্যের কিরণ থেকে বিদ্যুৎ, এর জন্য একটা নতুন প্রকল্প হাতে নিয়ে চেষ্টা করছে। তার জন্য আন্তর্জাতিক টেন্ডার দেখেছে, সেই টেন্ডারে কথা বলুন। বলছিলাম, আজকে যে 27শে ডিসেম্বর জনশিক্ষা দিবস, এটা বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যে যে কতিপয় উপজাতি
সুশিক্ষিত উপজাতিরা তখন যে চিন্তা ভাবনা করে, বিশেষ করে আদিবাসীদের, শুধু আদিবাসী নয়, এখন ত্রিপুরাজ্যের জাতি উপজাতি উভয়েরই এই আন্দোলনের ফলে, জনশিক্ষা আন্দোলনের ফলে শিক্ষা সম্প্রসারণ যে ত্রিপুরাজ্য হয়েছে, এটার জন্য এটা মানে প্রশংসা না করে আমি পাচ্ছি না। কেননা ত্রিপুরাজ্য আজকে বিশেষ করে আমরা আমাদের এই জনজাতিদের মধ্যে শিক্ষার আলো এবং এখন গ্রামে গঞ্জে যেভাবে বিভিন্ন পদে যে অফিসার, হেডমাস্টার থেকে শুরু করে, এটা জনশিক্ষা আন্দোলনেরই ফসল আমি মনে করি। আগে জনশিক্ষা শুরু হওয়ার আগে ত্রিপুরাজ্যের বিশেষ করে আদিবাসীদের যে শিক্ষার মানটা ছিল অনেক মানে নিম্ননীয়, স্বল্প পরিমাণ ছিল। যেই মাত্র আমাদের এই যে কয়েকজন সুশিক্ষিত, আপনার হেমন্ত দেববর্মা, সুধন্য দেববর্মা এবং দশরথ দেব, তাদের যে চিন্তা ভাবনায় উপজাতিদের যেভাবে শিক্ষাকে তরালে, অর্থাৎ তাদের চিন্তাধারা ছিল যে মানুষকে উন্নত করতে গেলে, মানুষকে ডেভেলপমেন্ট করতে গেলে শিক্ষা ছাড়া কোনো তার উপায় নেই। কারণ আমরা জানি, এখন আমরা জানি যে শিক্ষাই আমাদের সর্বশ্রেষ্ঠ শক্তি। শিক্ষার চেয়ে আর কোনো শক্তি আর নেই। সর্বশক্তিমান হচ্ছেন শিক্ষা। এই শিক্ষার আলোকে উপজাতিদের পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যে জনশিক্ষা, এই জনশিক্ষার কারণে আজকে প্রত্যেকের ঘরে ঘরে এখন শিক্ষার যে মান, শিক্ষার যে শিক্ষিত, এবং আমাদের যেভাবে উন্নয়ন হয়েছে এই জনশিক্ষা আন্দোলনের ফলে উপজাতিদের, বিশেষ করে উপজাতিদের যে অংশের যে শিক্ষিত হয়েছে, এবং এই জনশিক্ষার কারণে এখন বিভিন্ন সংগঠন তারা আন্দোলনের যে রূপরেখা বা বিভিন্ন ধরনের যে তাদের চিন্তা ভাবনা, চেতনা হয়েছে শুধু এই জনশিক্ষা আন্দোলনের ফলে। কাজেই আমরা এই জনশিক্ষা আন্দোলন যারা প্রতিষ্ঠা করে গেছেন এবং যারা চিন্তা ভাবনা করছেন, তাদেরকে আজকের এই দিনে হাজার কোটি তাদেরকে নমন জানাই, নমস্কার জানাই, কুলুমিন জানাই। এই কয়েকটা কথা বলে আপনার টিভি24-কেও অনেক অনেক ধন্যবাদ। আরেকটা বিষয় হচ্ছে, আজকে আমাদের এই জনশিক্ষা দিবসের আমাদের একটা সংস্থা, যে সামাজিক সংস্থা, যে দশরথ দেব এবং সুধন্য দেববর্মার তাদের পরামর্শেই আমাদের 1358 বঙ্গাব্দতে, মানে বাংলা সনে, আর 1951 সালে আমাদের ওয়ারিংবাড়ি একটা সামাজিক সংস্থা গঠন হয়েছিল, যার নাম দেওয়া হয়েছে এই যে ওয়ারিংবাড়ি মৃত্যু পরিবার সাহায্যকারী কমিটি। এখন সোসাইটি হয়েছে, এই যে 2023-এ তার রেজিস্টার হয়েছে। এই আজকে দিনে এটা 74 বছর আমরা আজকে এই প্রতিষ্ঠা দিবস পালন করেছি। তাই আপনার টিভি24-কে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনাদের ফ্রান্সের লোক আমাদের এখানে জ্যোতির্ময় সাহা, তিনি রিক্রুট করে নিয়েছেন, তার জন্য আপনাকে এই টিভি24-কে অনেক ধন্যবাদ। কারণ টিভি24 একমাত্র মিডিয়া, তিনি পাহাড়ে গঞ্জে আনাতে কানাতে বিভিন্ন জায়গাতে এই সমস্ত কানেকশন করে। নমস্কার, ভালো থাকবেন। মিহিতা সেই টেন্ডারে পৃথিবীর বিভিন্ন দেশে এই বিদ্যুৎ দিয়ে যারা ব্যবসা বাণিজ্য প্রকল্প ইত্যাদি করে তারা টেন্ডার ফ্লট করেছেন। দেখা গেল এই আদানি ভারতবর্ষে কয়েক হাজার কোটি টাকা ঘুষ দিয়ে যারা এটা ফাইনাল করবে তাদেরকে পকটস্থ করে বাকি সবাইকে পেছনে ঠেলে ফিরে দিয়ে এটাও সে দখল করেছে। আমেরিকার যারা এই আপনার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এখান থেকে এই প্রকল্পটা তারা মানে পেতে চেয়েছিলেন, তাদের কাছে সমস্ত তথ্য চলে আসে মানাও আমেরিকাতে, এবং তারা প্রাথমিকভাবে তার বিরুদ্ধে যে অভিযোগ, এই অভিযোগটার সত্যতা তারা পান এবং তাকে গ্রেপ্তার করার জন্য তারা সিদ্ধান্ত নেয় মামলা ওখানে হবে। এই নিয়ে অল্প সময়ের ব্যবধানে পার্লামেন্ট বসছে, এটা শীতকালীন অধিবেশন 21 দিন। সেখানে যখন প্রশ্ন উঠলো, আমরা তো তাকে নিয়ে কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে
কি বলছে না এটার সঙ্গে তো দেশের কোনো সম্পর্ক নাই। অদ্ভুত কথা। এই যে সূর্য কিরণকে ভিত্তি করে শিল্পটা হবে, এটা তো আমাদের দেশেই। কাজে এটার সঙ্গে তো আমাদের নমস্কার, কে বলছেন? বিদ্যুতের দাম বাড়া কমার নির্ভর করছে। শিল্প কৃষি হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। না বলছিলাম উর্বর মাটি উর্বর সবার জন্য আছে। উর্বরতা যে বলছেন, বিজেপি, পিতামাতা, সিপিআইএম সবার জন্য রাজনৈতিক ভাবে জমি উর্বর আছে। বিশেষ করে পিতামাতার জন্য আরো বেশি উর্বর। পাহাড়ে আমি বাড়ি কুমারঘাট, আমি কাঞ্চনপুর এখন আছি, কাঞ্চনপুর থেকে বলছি, একদম প্রচন্ড উর্বর। বিশেষ করে এডিসি এলাকাতে প্রচুর উর্বর, বলতে বিজেপির বিরুদ্ধে। তো অনেকে দেখুন রাজনৈতিক ভাবে অনেক কিছু বলে, এগুলি ব্যক্তির স্বার্থে বা সংগঠনের স্বার্থে বলে। এককভাবে ত্রিপুরাতে বিজেপি, সিপিআইএম, কংগ্রেস আর যে মতার সংগঠন কিছুই করতে পারবে না। ওনারা তো সব সংগঠন দেখবেন আমার কথা, মেয়ে কিনা। ইতিমধ্যে নতুন একটা দল উৎপন্ন, একটা না দুইটা জনজাতি ভিত্তিক দল, মানে পাহাড়ে এমন ভাবে কাজ চালাচ্ছে, মানে কি বলবো, স্লিপিং হিসাবে প্রচন্ড জনসমর্থন পাবে। শুধু বুট আসবে। দেখুন পাহাড়ে যে যারা বলছিল যে ত্রিপুরাকে বাদ করে গ্রেটার ত্রিপুরায়ণ দিবে, তারপর ত্রিপুরায়ণ দিবে, ত্রিপুরায়ণের মালিক তো উনি প্রয়াত হয়েছেন, এখন একজন আছেন শুধু। একজন বিধায়ক হয়ে উনি একজনকে মন্ত্রী বাধ্য হয়েছে বড় শ্রমিক দলে, আর আরো প্রধান বিরোধী দল থেকে শাসকে যেতে বাধ্য হয়েছে। মানে কতটুকু, মানে কি বলবো, জনগণকে ধোঁকা দিয়েছে। বিরোধী দলের কতটুকু মর্যাদা থাকে, বিরোধী দলের কতটুকু প্রথমর্যাদা সংবিধান যারা পড়ে বা পলিটিক্যাল সায়েন্স যারা জানে তারা জানে, কিন্তু বুঝিয়ে দিল শুধু ওই নিজেদের পরিবারের একজন এমপি পাঠানোর জন্য। এত বুখানা পাহাড়ে যদি ইতিমধ্যে মনে করুন জানুয়ারি, ফেব্রুয়ারি, মে মাসে নির্বাচন হয়, তখন দেখবেন কোথায় গেল মহারাজা আর কোথায় আসতে পারত। আর এগুলি না, ঘটনা হলো এককভাবে কেউ লড়তে পারবে না, এককভাবে লড়তে পারবে কিন্তু জয়লাভ কারো পক্ষে সম্ভব না। অল ওভার ইন্ডিয়া, ইভেন ত্রিপুরা রাজ্য, কেউ পারবে না এমন। আর সামনে আগামী দিন যখন ভোট আসবে, তো হচ্ছে না, এগুলি তো রাজ্য নির্বাচন কমিশনের অধীনে থাকে। শিল্প কৃষি তার উন্নয়ন অগ্রগতি, তার দাম দরের উপর বহুলাংশে নির্ভর করছে। আমাদের অর্থনীতির সাথে তার সম্পর্ক, দেশের মানুষের সাথে সম্পর্ক। কি বলছে এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই? আর এই লোকটা হচ্ছে আমাদের দেশের লোক, তার বিরুদ্ধে আমেরিকার কোর্ট সিদ্ধান্ত নিয়েছে, তাকে বিচার করবে। তো আমরা পার্লামেন্টে বসেছি, আমরা সর্বোচ্চ জনগণের মানে প্রতিনিধিদের যেখানে পাঠিয়ে জনস্বার্থের, দেশের সাথে, এমনকি আন্তর্জাতিক প্রেক্ষাপটে আমাদের দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি কথা বলার জায়গা, কথা বলতে পারবো না। 3 দিন সমানে সংসদই হলো না, এবং শেষ পর্যন্ত অবস্থাটা কি দাঁড়ালো, আদানি শব্দটাই নিষিদ্ধ পার্লামেন্টের মধ্যে, নিষিদ্ধ। নমস্কার, কে বলছেন? নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার, আর তার সঙ্গে কথা বলুন। হ্যাঁ, এই গণমুক্তি পরিষদ, এটা ঠিক আছে, জনশিক্ষা আন্দোলন, এটা ঘটনা। কিন্তু আমার বক্তব্য হলো যে মানে জায়গা কেন্দ্রিক। দেখুন, আপনি যে প্রোগ্রামটা টাউন হলে আপনাদের মাধ্যমে আমরা দেখলাম, সেই প্রোগ্রামটা তো অম্পিতেও হওয়ার কথা ছিল, সেটা তো তালাকে হওয়ার কথা ছিল, সেটা তো মনে করেন গন্ডাছড়াতে হওয়ার কথা ছিল। এরকম আমার মনে হয় আর কি 7টা বিধানসভা কেন্দ্রের 7টা জায়গাতেই হওয়ার কথা ছিল।
কিন্তু এটা দেখলাম যে এটা কেন্দ্রভিত্তিক। একটু আগে যিনি বললেন, হ্যাঁ, যে সোনারঘাটে বা উজ্জয়নে বা নর্থে, হ্যাঁ, এটা কিন্তু, হ্যাঁ, এটা একটা ঘটনা যে মাপা মানে গণা 1-2টা জায়গাতে হলো। কেন এটা হলো? জীবন সঙ্গী এমসে ভর্তি আছেন সেই জন্য? আমার তো মনে হয় এরকম। সাবরুমে নাই, জুলাইবাড়িতে নাই, শান্তিবাজারে নাই, বা গজ্জিতে নাই, হ্যাঁ, বা এরকম আমার মনে হয় আর কি প্রত্যেকটা জায়গাতেই হওয়া দরকার আছে। যখন সরকারের ছিল বামেরা 25 বছর, তখন কিন্তু এভাবে 7টা সিটের মধ্যেই হতো, কিন্তু হয়তো এটা ছোট জায়গা বড় জায়গা যেখানেও হতো। এখন এটা কি এত সংক্ষিপ্ত আকারে বা কি জানি এরকম একটা মানে এটা ছোটখাটো একটা আকারে মানে না করলে না হয় আর কি, কিন্তু এটা করা দরকার। এটা মনে হয় আর কি যে সিস্টেমে একটু ঘাটতি আছে আর কি। আর আরেকটা জিনিস ভাবছিলাম যে মানে বলতেছি যে আজকে যে আপনাদের যে ক্যাপশনটা যে জিএমপির যে জিএমপির যে 80তম যে ইয়েটা, আমি ভাবছি আজকে চানমোহন ত্রিপুরা প্রোগ্রামটা করবেন। আমি জানতাম না ডিজিটাল কোনো শ্রদ্ধা হয় কিনা, পত্রিকার মাধ্যমেই জানলাম যে ডিজিটালও কোনো শ্রদ্ধা হয়। এটাই বলার ছিল আর কি। আশা করি এই প্রোগ্রামটা আপনারা করবেন। সরকার আর তার সঙ্গে হাত ধরাধরি করে চলছে যে অমিত শাহ। দেখেছেন গুজরাটে মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী, দাঙ্গা বিশেষ সময়, কে জানেন এই সমস্ত ঘটনা? এখন কেন্দ্র তারাই সমস্ত চালাচ্ছেন, বাকিরা তো সব ছায়ার সঙ্গে, আর বেশি কিছু না। ছায়া দেখে দেখে হাঁটে, নিজেদের কিছু করার মতো ব্যক্তিত্ব কতটা আছে এটা তো বুঝতে বড় অসুবিধা হচ্ছে। বন্ধ 3 দিন 4 দিন সব হলো না। এখন আইন করলো 1 ডে 1 নেশন 1 ইলেকশন, এটা মন্ত্রিসভায় পাস করলো, করে এটা পার্লামেন্টে আনার চেষ্টা করলো। বিজেপি ছাড়া তার নমস্কার, কে বলছেন? মানে নমস্কার দাদা, আমি রাজনৈতিক দল ছাড়া। হ্যাঁ বলছি, বিমানের পক্ষ থেকে বলছি। দেখুন, উন্নতি করেছে সত্যি কথা, বামফ্রন্ট সময়ে কাজ হয়েছে, কিছু অস্বীকার করা যায় না। এই উন্নয়নগুলি কিন্তু হয়েছে, এই যে একজন জনজাতি দাদা বললেন যে দর্শকদের ওনাদের কারণেই হয়েছে। তখনকার দিনে তখন কিন্তু আপনার একদিকে যেমন দর্শকদের বাবুরা সমাচরণ ত্রিপুরা বিরোধী দলের হলো, তারা যে জনজাতির প্রতি একটু দরদা ছিল। তারপরে আছিল মিশনগুলি, বিভিন্ন মিশন থাকার ফলে জনজাতিরা কিন্তু উন্নত হয়েছে। প্রকৃতপক্ষে সিপিএম শিক্ষার দিকটা যদি বলেন যে সিপিএম এর কারণে উন্নতি হয়েছে, এটা আমরা মানতে, আমি অন্তত ব্যক্তিগত ভাবে মানি না। কারণ ব্যক্তিগত ভাবে এই কারণে মানি না, আপনি দেখেন সমতলে পাহাড় অঞ্চলেটা হইলো মিশনের একটা কর্তব্য ছিল জনজাতির উপরে, তারা বুল্লা যাওয়াটা উচিত না জনজাতিরা। আমি এটা বলতে পারি, হুক করে বলাটা উচিত না। তাছাড়া সবচেয়ে বড় বিষয় হলো দেখুন, এই শিক্ষার উপর জোরটা কিন্তু বাবা সাহেব ছিল। দেওয়ার পরে তারা দেখলো যখন এখানে মিশনারি ঢুকতেছে ট্রাইবালরাও কিছু জানতে পারলো যে এটা তো সঠিক কথা, শিক্ষা না থাকলে সব অন্ধকার। তখন জনজাতির নেতারা সমাজন ত্রিপুরা বলুন বা দর্শকদের বলুন, আরো যারা আছিল যে ট্রাইবাল নেতা, প্রত্যেকে চাপ দিছে এবং শিক্ষার দিকে তারা জোর দিছে, শিক্ষা তারা পাইছে। আপনার সমতলের অবস্থাটা কি হইলো? সমতলে বাচ্চারা দিনের বেলা সকালবেলা মর্নিং স্কুলের প্রত্যেকটি বাচ্চারা রাস্তা করেছে মানিক বাবুর শাসনকালে। তাতে শিক্ষা ব্যবস্থাটা ওই সময়ের কত জনসংখ্যা ছিল আর শিক্ষা সংখ্যা কত আপনারা একটু অনুমান করলে বুঝতে পারবেন। পাস করলে ফার্স্ট, ফেল করলো পাস, এই অবস্থাটা করলো। তারপরে করলো কি উনিশ সরকার উনিও অনেক ছিড়ার জন্য, সম্প্রদায়ের জন্য উনি অনেক ফাইট করছে এই সিপিএম এর সাথে। ফাইট করে তারপর তারা রাবার বাগান টাগান গরু টরু সেই যে সম্প্রদায় গুলি আছে নিম্ন বর্ণে, তারা গরু লোন যে রাবার বাগান টাগান অনেকগুলো অনিল বাবু কিন্তু দিয়েছে। কিন্তু শিক্ষা জগতে যখন অনিল বাবু আইলো তখনই সিপিএম এর নেতারা মাথা খারাপ হয়ে গেল যে না, এসব মনে হয় এটা তো বিপদ।
আসলে সিপিএম যাই বলুন, সিপিএম মানসিক ভাবে তারা ভালো না। এরা তো পয়সার লোভী, এরা কি গণতন্ত্র মানছে নাকি? গণতন্ত্র মানতে সিপিএম এরা তো শত শত পোলাবেন কি করে খুন হইলো, নিকুজিশন কেটা আনলো, রাস্তার মধ্যে ছাত্ররা কেটা নামাইছে, প্রতিদিন রাস্তার মধ্যে মিছিল করাইছে, জনজাতিরা পারছে না রাস্তার মধ্যে তেমন ভাবে নামাইতে, কারণ তারা পাহাড়ি অঞ্চলে দূরে দূরে বাড়ি ঘর, দূরে দূরে স্কুল, এই কারণে পারছে না। যাই হোক, যাই কিছু বলুক, সিপিএম এর সময় ভালো হয়েছে না। সর্বশেষ মানে সবকিছুতে এখন বরবাদ করে দিতেছে বাকি বিজেপি। তো এর জন্যই বাবা সাহেবের বিচার দ্বারাতে যদি জনসাধারণ যদি ভুল পথে চলে, তাহলে জনসাধারণ আবার অশিক্ষিতর দিকে ঝুঁকবে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিবে। লক্ষ লক্ষ স্কুল তো বন্ধ হয়ে গেছে, ছাত্ররা পড়া ছেড়ে দিয়েছে এই বিজেপির শাসনে। তো এই দুরবস্থা যাবে। তবে এর জন্য বলছি, এসসি এসটি ওবিসি জেনারেল প্রত্যেকে মনোবাদী বিচারধারা থেকে সরতে হইব এবং বাবা সাহেবের বিচারধারা পার্টি চাই দেব। সিপিএম কিন্তু বাবা সাহেব বিচারধারাও মানে না। এরা আরো জঘন্য, এরা ওই বিদেশি লিলেন ফিলেন এরা চিনে। রাজনৈতিক দল ছাড়া অধিকাংশ এটার বিরোধিতাগুলো প্রকৃত অর্থে যারা বিরোধী রাজনৈতিক দল করে। মূল কথাটা কি, এটা আমাদের সংসদীয় ব্যবস্থা যে যুক্তরাষ্ট্রীয় পদ্ধতিটা চলছে তার বিরুদ্ধে আক্রমণ করছো, রাজ্যের ক্ষমতা হরণ করার চেষ্টা করছো। রাজ্যের যে মানে মানে স্বাতন্ত্র আছে, এখন পঞ্চায়েত, নগর, এগুলো রাজ্য করে, এডিসি রাজ্য করে, তাদের নির্বাচন কমিশন আছে, এই সমস্ত অধিকারগুলি তোমরা হরণ করার চেষ্টা করছো। এবং দেখা যাচ্ছে সেখানে যে সমস্ত যুক্তি ইত্যাদি উপস্থিত করছে, আমি বিস্তৃত যাচ্ছি না, এগুলো একেবারে বিভ্রান্তিতে ভরা। আজকে আমাদের ত্রিপুরা যে আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, তার যে শক্তি, এটা জনশিক্ষা সমিতির প্রতিষ্ঠা, তার নেতৃত্বে যে 2.5-3 বছর আন্দোলনটা তারা করতে পেরেছে, তার যে ফল, এবং তার প্রেক্ষাপটে দাঁড়িয়ে মুক্তি পরিষদ আরেকটা ঐতিহাসিক পর্যায়, এবং সেখান থেকে কমিউনিস্ট আন্দোলনের নমস্কার, কে বলছেন? তার থেকে কংগ্রেসের দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করতে করতে। হ্যাঁ বলুন। মাটির উর্বরতা মাপছে জিএমপি। অ্যাকচুয়ালি ত্রিপুরা রাজ্যের জনজাতি অংশের মানুষরা ধোঁকা গিয়েছে 2018-2023, কিন্তু জিএমপি পুনরায় আবার ঘুরে দাঁড়াবে। কিন্তু যখন বামফ্রন্ট সরকার ছিল, অ্যাকচুয়ালি তখন উন্নয়ন হয়েছিল, তখন এত ওই ইনোভা ট্যাবলেট নেশা সামগ্রী জিনিস ছিল না। তখন কিন্তু যদি ইয়ং ছেলেরা নেশা করত, উঠাপাতা করত, কিন্তু ডাক দেওয়ার মতো লোক ছিল। এখন কিন্তু সেটা নাই। বাচ্চা বাচ্চা ছেলেরা যা খুশি তা করছে নেশা খেয়ে, কেউ ডাক দেয়নি, না কোনো ক্লাব ডাক দেয়, না কোনো গার্জিয়ান ডাক দেয়, এরকম ভাবেই চলছে। বলুন, অনেকে বলে যে না বামফ্রন্ট আমলে তো উন্নতি হয়নি। দাদা বলুন তো, ফ্লাইওভারটা কে করেছিল? বিনা দোষে বাদল চৌধুরী জেল কেটেছে। কে করেছিল এসব উন্নয়ন? আজকে অব্দি একটি হসপিটাল করেছে বিজেপি সরকার? আজকে মেলা প্রাঙ্গন খাপানিয়া কত সুন্দর একটি মেলার প্রাঙ্গন করেছে এরকম প্রত্যেকটি স্কুলের পাশে পাশে একটি পার্ক করেছে বামফ্রন্ট সরকার। এলাকার কাজ দিয়েছে মানুষকে। মানুষের কাছে পয়সা ছিল, অনেক গরিব শ্রেণীর মানুষরা বন্ধন নিত, 50,000 টাকা, 1 লাখ টাকা নিয়ে তারা এই টাকাটা সঞ্চয় করতো, ব্যাংকে রাখতো, 50,000-এ 1 লাখ করতো। কিন্তু বাড়ি
পুরুষের কিস্তি দেওয়ার জন্য চিন্তা করতে হতো না, মহিলারাই কিস্তির টাকা দিয়ে দিত, এরকম ছিল। আর এখনো দেখুন কি চলছে ত্রিপুরা, যে মানুষের কাজ কম নেই। মানুষের সঙ্গে কথা বললে বুঝতে পারে ব্যবসা বাণিজ্য খুবই খারাপ। আমার পাশের বাড়িতে বললো আমার বউ কিস্তি করছে, কেন? শুধু আলু সিদ্ধ ভাত খেয়েছি, টাকা নেই সবজি কেনার মতো। এরকম চলছে দাদা। এরকম যদি আর বছর লড়াই করতে করতে বামপন্থী আন্দোলন, বামফ্রন্ট সরকার তাকে উৎখাত করার জন্য সন্ত্রাসবাদী, দেশদ্রোহী অস্ত্র হাতে নিয়ে মানুষের রক্তে হোলি খেলায় মেতে উঠেছিল। তাদেরকে পরাস্ত করে আবার সেখানে মানে কংগ্রেস যুব সমিতির যে সরকারটা উচ্ছেদ করে ত্রিপুরার মানুষই সেখানে বামফ্রন্ট সরকার এনেছেন। এই যে পর্যায়টা, প্রক্রিয়াটা, এটা জনশিক্ষা সমিতির গোড়াপত্তন এবং তার লড়াই একে বাদ দিয়ে কিন্তু বিচ্ছিন্ন করে বিশ্লেষণ করার কোনো সুযোগ নাই। কাজেই আমি কথাটা বলছি এই কারণে সংক্ষিপ্ত পরিসরে, এটা ঠিক জনশিক্ষা সমিতি যে লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখে যে মূল কথাগুলি জনসমক্ষে উপস্থিত করে লড়াই শুরু করেছিলেন, তার অনেক কিছুই বাস্তবায়িত হয়েছে। মূলত বামফ্রন্ট সরকারের সময়ে সবকিছু বাস্তবিত করে গেছে এটা ঘটনা না, এটা বামফ্রন্ট সরকারের সীমাবদ্ধতার কারণেই। মানুষের জীবনের মৌলিক সব সমস্যার সমাধান তো এটা আমাদের দেশের যে সাংবিধানিক কাঠামো, তাতে রাজ্যের ক্ষমতার যে সীমাবদ্ধতা, তাতে দাঁড়িয়ে আকাশ কুসুম কল্পনা করে রাজ্যের মানুষের জীবনের সমস্ত মৌলিক সমস্যার সমাধান রাজ্য সরকার করে দিতে পারবে, অন্তত এই সম্পর্কে কোন রকম বিভ্রান্তি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর নেতৃত্বে বামফ্রন্ট সরকার তার অন্তত ছিল না। কিন্তু বিষয়টাকে সামনে রেখে এই লড়াই বৃহত্তম অংশের মানুষ, বিশেষ করে ত্রিপুরায় সংগঠিত করা, দেশের সামনে দিশা দিয়ে এই মূল লক্ষ্যে পৌঁছার প্রশ্নে শ্রেণীহীন। হ্যালো, হ্যাঁ বল। বলছিলাম বর্তমানে মানে যে টপিকটা জিএমপির যে একটা মানে উত্তরণ, এটা বোঝাতে আমি একটা কথাই বলবো যে গোটা ভারতবর্ষ সহ ত্রিপুরা রাজ্যের যে একটা ভয়াবহ পরিস্থিতি চলছে চতুর্দিকে, প্রাকৃতিক দুর্যোগ, মানুষের কাজ নেই, খাদ্য নেই, তারপর শিক্ষা অবস্থায় চরম গাফিলতি। এই অবস্থায় একটি কথাই বলবো, মানুষ যাতে পরিবর্তনের পক্ষে রায় দেয় আগামী নির্বাচনে। এবং আমি গণতান্ত্রিক যতগুলি সংগঠন আবেদন করব তাদের শক্তি যাতে আরো জোরালো হয় সেই লক্ষ্যে কাজ করার জন্য, কারণ আগামী দিন খুব ভয়াবহ আসছে। এই জন্যই তাদের শক্তি বাড়ানো দরকার আর কি, জিএমপির মতো সংগঠনগুলি। ধন্যবাদ। লক্ষ্যে পৌঁছার প্রশ্নে শ্রেণীহীন শোষণমুক্ত সমাজ, এই সংগ্রামটাকে কি করে বিকশিত করা যায় এটা নিয়ে কাজ করার চেষ্টা করেছে। কাজেই সবকিছু হয়নি এটা যেমন ঠিক না, আবার সবকিছু হয়েছে এটাও ঠিক না। এই তুল্যমূল্য বিশ্লেষণের মধ্য দিয়ে কিন্তু আমাদের যেতে হবে। কাজে এখানে যেটা বলতে চাইছি যে জনশিক্ষা সমিতির পত্তন এটা একটা মাইলস্টোন। ত্রিপুরার গণতান্ত্রিক আন্দোলন, কমিউনিস্ট আন্দোলন, বামপন্থী আন্দোলন থেকে শুরু করে আজকে যে ফ্যাসিস্ট সুলভ ভাবনা নিয়ে বিজেপি এবং তার সঙ্গে এখন যুক্ত হচ্ছে তীব্রমতা, আইপিএফটি মাঝখানে আছে, এটা তো বিজেপির পকেটে। তারা যে একদলীয় শাসন এখন চালাবার চেষ্টা করছে, স্টিম রোলার চালাবার চেষ্টা করছে, তার বিরুদ্ধেও সমস্ত প্রতিকূলতা থেকে উপেক্ষা করে যে লড়াইটা এখানে এসে দাঁড়াচ্ছে, এটা জনশিক্ষা সমিতির সময়ের থেকে তার যে আন্দোলনটা, এর থেকে আলাদা করে চিন্তা করতে গেলে পরে একটু সংকীর্ণ হবে, অপূর্ণ থাকবে। কাজে এই বিষয় মাথায় রেখেই মূল যে কথাটা,
একটা গণতান্ত্রিক পরিমণ্ডল সৃষ্টি করে। লক্ষ্য কি, মূল লক্ষ্যটাকে আমি সুধীন্দ্রনাথ বর্মার যে 1 পৃষ্ঠার যে আবেদন তাতে যেটা উল্লেখ করেছেন, নিরক্ষরতা দূর করতে হবে। আমাদের সমাজে অনেক কুসংস্কার চলছে যেগুলো রাধাচরণ উল্লেখ করার চেষ্টা করেছেন, তার লেখার মধ্যেও আছে, দেখবেন। এগুলো দূর করতে হবে। এগুলো কি? এগুলো শুধু কুসংস্কার না, আমাদের ভাবনা, চিন্তা, চেতনাকে সংকীর্ণ করে দেয়, সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেয়। এগুলো আমাদের মোকাবেলা করতে হবে এবং তার সঙ্গে একটি দারিদ্র্যমুক্ত লোকসভা, বিধানসভার যখন নির্বাচন হবে 5 বছরের জন্য হবে। যদি ভেঙে যায়, আবার যদি নতুন করে নির্বাচন 5 বছরের জন্য হবে। এখন এরা বলছে না, 5 বছরের জন্য নির্বাচন, যদি ভেঙে যায় 3 বছরের মতো, তারপরে যে নির্বাচন হবে এটা 2 বছরের জন্য হবে, আবার নির্বাচন। অথচ তুমি বলছো নির্বাচনে বেশি খরচ হচ্ছে, তাহলে এটা তো আরো বেশি খরচ হলো। এটা জবাবটা কে দেবে? সংবিধানে কোথায় আছে? এটা মৌলিক বিষয়। এবং এরকম একটা জায়গায় দাঁড়িয়ে, বিস্তৃত আমি যাচ্ছি না, পার্লামেন্টের মধ্যে যখন আলোচনা হচ্ছে, সেখানে প্রশ্ন উঠেছে যে আমাদের সংবিধানের মধ্যে এমন কতগুলি মৌলিক বিষয় আছে যেগুলি তর্কাতীত, এগুলি বাদ দিয়ে সংবিধান চিন্তা করা যায় না। তোমরা যেগুলি করার চেষ্টা করছো, করতে গেলে পরে যে 16টা 17টা সংশোধন করতে হবে, এই মৌলিক অনেকগুলি বিষয়ের উপর আঘাত করতে হবে, এটা তো তোমরা সংবিধানের বিরুদ্ধে যাচ্ছ, এটা সমর্থন করা যায় না। কে কার কথা শুনে? আবার আসল কথাটা কি? এক দেশ এক নেতা, এই নেতাটা উজ্জ্বল রাখছে, এক দেশ এক নির্বাচন, তার মধ্যে আস্তে আস্তে এক নেতা, এক ভাষা, এক কৃষ্টি, এক সংস্কৃতি, এক ধর্ম। ফেসিবাদ কাকে বলে? এটাই তো মানে নয়া ফেসিবাদ। গণতন্ত্রের কথা মুখে বলবো, কিছু কিছু প্র্যাকটিস করব, আসলে গণতন্ত্রের যে মূল স্বাদটা, মূল যে শ্বাসটা, এটাকে সবটাকে সংহার করে নিয়ে যাব। এবং এটা মূলত একটা নির্দিষ্ট শ্রেণীর স্বার্থকে রক্ষা করা। আমাদের দেশের মধ্যে সেটা কি? বিগ বুর্জোয়াজি, ধনীদের মধ্যেও যারা সবচেয়ে বড় ধনী, তার সঙ্গে যারা ছোট ধনীরা আছেন, যারা বড় ধনীদের পর্যায়ে যেতে চান, এখন তারা প্রায় একটা জায়গায় চলছেন। এবং বর্তমান যে সরকার, স্বাধীনতার 78 বছরের মধ্যে 52 সাল থেকে যতগুলি নির্বাচন হচ্ছে, এই ধনীদের সম্মিলিতভাবে একটা নির্দিষ্ট শাসক দলের পেছনে এভাবে অতীতে দাঁড়াতে দেখা যায়নি। গত 23-এর নির্বাচনে যেভাবে তারা দাঁড়াবার চেষ্টা করলো, 24-এর নির্বাচনে যেভাবে তারা দাঁড়াবার চেষ্টা করলো, দেখবেন তারা এক দেশ এক নির্বাচন এর বিরোধিতা করছে না। আজকেও হিসেব বেরিয়েছে। তাদের দেওয়া যে চাঁদা, ইলেকশন বন্ড যখন বন্ধ হয়েছে, তারপরও নানা দিক থেকে যে তারা চাঁদাটা মানে বিভিন্ন দল সংগ্রহ করছে, 100 টাকার মধ্যে 90 টাকাই বিজেপি পাচ্ছে। এরাই দিচ্ছে টাকা, টাকা তো সাধারণ মানুষ দিচ্ছে না, এরা তো মানুষের ঘরে ঘরে চাঁদাও তোলে না। বলে তারা দেখছে যে এরা যা চাইছে সবটা আমাদের স্বার্থকে রক্ষা করার চেষ্টা করছে, অথবা আন্তর্জাতিক পরিসরে আমাদের সমর্থক যারা একই দৃষ্টিভঙ্গিতে চলে, তাদেরও খানিকটা স্বার্থ রক্ষিত হবে বলে এগুলি চোখ কান বন্ধ করে সমর্থন করে যায়। সিরিয়াস ঘটনা। থার্ড হলো, আপনারা দেখেন জনশিক্ষা দিবস পালনকে কেন্দ্র করে যে এমপির কর্মসূচি ছিল, সেই কর্মসূচি থেকে রাজনৈতিক শক্তি বাড়াতে চাইছে সিপিআইএম পলিট ব্যুরো সদস্য, মানিক সরকার থেকে শুরু করে প্রত্যেক বক্তারাই রাজ্য পাহাড় রাজনীতির প্রেক্ষাপট তুলে ধরেছে। সেদিক থেকে কি জেএমপি ঘুরে দাঁড়াতে পারবে? এই প্রশ্ন উঠতেই পারে। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।